সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। আজকের প্রধান যে আলোচনা করব সেটা হচ্ছে যে ট্রাম্প এবং ইরানের কর্মকর্তাদের ভেতরে ব্যাপকভাবে হুমকি পাল্টা হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ইরান বলেছে ট্রাম্পকে হত্যা করা হবে, শুধু তাই না, আমেরিকার জন্য এই অঞ্চলের কোনো জায়গা নিরাপদ থাকবে না, এমনকি সারা বিশ্বে কোথাও তারা নিরাপদ থাকতে পারবে না যদি কিনা ইরানের সর্বোচ্চ নেতার দিকে তারা তাকায়। মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন এবং এর বিরুদ্ধে ইরান এই কথা বলেছে। অর্থাৎ আমি আপনাদেরকে সহজ করে দুইটা বিষয় পরিষ্কার করি। প্রথম কথা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল নিউজ নেশন টেলিভিশনকে দেওয়ার এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি মার্কিন কর্মকর্তাদেরকে অর্ডার দিয়েছেন যদি ইরান তাকে হত্যা করে, অর্থাৎ তিনি অভিযোগ করেছেন যে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করছে। যদি এই রকম কোনো কিছু করে তাহলে আমেরিকা ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেবে। এটা হলো এক। আর দুই হচ্ছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন আমেরিকা যদি এই ধরনের কোনো রকমের চিন্তা করে বা চেষ্টা করে তাহলে আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করা হবে। এবং এটা শুধু কোনো হুমকি নয়, কথার কথা নয়, এটা সত্যিই বাস্তবায়ন করা হবে এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এটা গেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির কথা। মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি তিনি বলেছেন যে কেউ যদি ইরানের সর্বোচ্চ নেতার দিকে আগ্রাসন চালায় তাহলে আগ্রাসীদের হাত কেটে ফেলা হবে। তিনিও বলেছেন এটা শুধুমাত্র হুমকি নয়। তার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যদি কোনো হামলা হয় তাহলে সেটা পুরো ইরানি জাতির উপর হামলা বলে গণ্য করা হবে এবং সর্বাত্মক যুদ্ধ শুরু হবে, যে যুদ্ধ নির্দিষ্ট সময়সীমার ভিতরে থেমে যাবে এরকম কোনো চিন্তা বা কল্পনা করা যাবে না এবং যুদ্ধবিরতির কথা তারা চিন্তা করবে না। তার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের রুগ্ন বৃদ্ধ নেতৃত্বকে পরিবর্তন করতে হবে এবং সেখানে নতুন নেতৃত্ব আনতে হবে। হুমকি পাল্টা হুমকির বিষয়গুলো দর্শক আপনারা খেয়াল করুন, আমি একদম প্রত্যেকের হুমকি তুলে ধরলাম। এই যে হুমকি পাল্টা হুমকির ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে? ইরানের সাম্প্রতিককালে আপনারা সবাই জানেন যে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ এবং প্রতিবাদ শুরু হয়, তারপরে সেটা কিন্তু সহিংসতায়, নাশকতায় এবং হত্যাকাণ্ডের রূপ নেয়। এর প্রেক্ষাপটে বেশ কিছু ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন তা। এর পরিপ্রেক্ষিতে ইরান এবং আমেরিকার ভিতরে ভীষণভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের অভ্যন্তরের বিষয় হলেও আমেরিকা তাতে জড়িয়ে যায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে তারা ইরানি জনগণকে উদ্ধারের জন্য সাহায্য নিয়ে আসছে। তার মানে যারা ইরানের ভেতরে নাশকতা চালিয়েছে, সহিংসতা চালিয়েছে, তাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তো এই যে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপটে এই সমস্ত হুমকি পাল্টা হুমকির ঘটনা ঘটেছে। এই সমস্ত হুমকি পাল্টা হুমকির ঘটনা যখন ঘটছে তখন মোটামুটিভাবে বলা যায় দুই দেশ কোনো মতেই একে অপরকে ছাড় দিতে প্রস্তুত নয় এবং যে কোনোভাবে একটু সামান্য সংঘাত যদি শুরু হয় তাহলে সেটা ভয়ানকভাবে সারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করে আসি। গতকালকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন যে তারা যে ইরানের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তার কারণে ইরানের অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে এবং সাম্প্রতিক যে সমস্ত বিক্ষোভ সহিংসতা হলো ইরানে, এই তাদের নিষেধাজ্ঞার কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটেছে। এখানে একটা বিষয় আমি বলি আপনাদেরকে, দেখেন মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন কর্মকর্তারা সবসময় বলে কি যে তারা ইরানি জনগণের পক্ষে এবং ইরানি জনগণ এই সরকার থেকে মুক্তি চায়, তাই তারা তাদেরকে উদ্ধার করতে চায়, তাদেরকে মুক্ত করতে চায়।
এখন প্রশ্ন হচ্ছে যে তারা যদি, অর্থাৎ মার্কিন কর্মকর্তারা বা মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রশাসন যদি ইরানি জনগণকে এই অর্থনৈতিক দণ্ডদশা থেকে, এই সংকট থেকে, বা ইরানের শাসক গোষ্ঠীর বা ইরানের সরকারের দলন পীড়ন থেকে যদি মুক্ত করতে চায়, তাহলে তার আগে তো মুক্ত করা দরকার এই সমস্ত মানুষ অর্থনৈতিক সংকটের কারণে তো এই বিক্ষোভ করছে, তাই তো? তো তাই যদি হয় তাহলে সেই অর্থনৈতিক সংকট থেকে তো মুক্ত করা দরকার আগে, তাই না? আপনারা কি বলেন? ব্যাপারটা যদি তাই হয় তাহলে মার্কিন সরকার ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং সেই কারণে এই সংকট তৈরি হয়েছে, মার্কিন অর্থমন্ত্রী নিজেই তো বললেন, এবং এটা দুনিয়ার সবাই জানে, আমি আপনি আমরা সবাই জানি। তো তাহলে মার্কিন সরকার বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের জনগণের উপর থেকে বা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় না? নিষেধাজ্ঞা তুলে নিলে তো ইরানের জনগণ অর্থনৈতিক মুক্তি পেয়ে যায়, ইরানের জনগণের ঝামেলা চুকে যায়, অর্থনৈতিক সংকট চলে যায়। আমি এই কথা বলছি শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে না, আমি এই কথাগুলো বলছি, আমি গতকালকে যে ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন অনেকেই, সেই ভিডিওতে কেউ কেউ কমেন্ট করেছে যে আপনি কিভাবে ইরান সরকারকে সমর্থন করছেন বা মার্কিন সরকারের বিরোধিতা করছেন, যখন ইরানের জনগণ, অর্থাৎ ইরানের সরকার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, মুক্তিকামী স্বাধীনতাকামী জনগণকে আপনি সমর্থন না করে কি করে ইরানের সরকারকে সমর্থন করছেন? আসলে আমি ইরানের সরকারকে সমর্থন করছি ব্যাপারটা এমন না, বাস্তবতা তুলে ধরছি। এই বাস্তবতা তুলে ধরার প্রেক্ষাপটে যদি আমার কথাগুলো ইরান সরকারের পক্ষে চলে যায়, যেতে পারে। আমার কথা যদি কখনো আমেরিকার সরকারের পক্ষে যায়, যাবে, সেটা যেতেই পারে। বাস্তবতা যেটা আমি তো তাই বলবো, অবাস্তব কিছু বলছি কিনা সেটা দেখতে হবে। তো আমার কথা হচ্ছে যে আমেরিকার সরকার যদি ইরানি জনগণকে বা ইরানের এই স্বাধীনতাকামী জনগণকে যদি উদ্ধারের জন্য চেষ্টার তৎপরতা চালায়, তো তাহলে এই জনগণকে হত্যার জন্য ইরাককে কেন ইরানের উপর লেলিয়ে দিয়েছিল? সাদ্দাম হোসেনকে ইরানের উপর লেলিয়ে দিয়েছিল না? 8 বছর যুদ্ধ কি করেনি সাদ্দাম হোসেন? সেখানে লক্ষ লক্ষ ইরানি জনগণ কি মারা যায়নি? তো তখন ইরানি জনগণকে যদি আমেরিকায় এতই মুক্ত করতে চায়, তাদের স্বাধীনতা দিতে চায়, তাহলে সেই বিপ্লবের পর থেকেই তো আজ পর্যন্ত প্রায় 45-46 বছর ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। শুধু তাই না, ইরাকের সাদ্দাম হোসেনকে দিয়ে ইরানের নিরীহ জনগণকে হত্যা করেছে। 8টা বছর ধরে যুদ্ধ চলেছে এবং এই যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এর কারণে ইরান একটা সময় আন্তর্জাতিক বাজার থেকে ক্যান্সার বা খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার প্রতিষেধক বা গুরুত্বপূর্ণ অনেক ওষুধ আমদানি করতে পারেনি। সেই সমস্ত ওষুধ আমদানি না করার কারণে ইরানের সাধারণ জনগণ মারা গেছে ভীষণ কষ্ট পেয়ে, ভুগে ভুগে। তো এই যে রোগী অসুস্থ মানুষ, তারাও তো মার্কিন সরকারের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়নি। তাহলে কি করে মার্কিন সরকার ইরানি জনগণকে মুক্ত করতে চায়, ইরানি জনগণকে আরাম শান্তিতে রাখতে চায়? এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে? যারা এই কথাগুলো বলে যে ইরানের জনগণ স্বাধীনতাকামী জনগণ, তারা প্রকৃতপক্ষে ইরানের ইতিহাসটা জানে না, এবং এই যে বর্তমানে যে ইরান নিয়ে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো জানে না। যাই হোক, যে কথা বলছিলাম, যুদ্ধের হুমকি পাল্টা হুমকির যে ব্যাপার এখন যে পর্যায়ে আছে, গতকালকে আমি যে ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম যে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ছুটে আসছে মধ্যপ্রাচ্যের দিকে, বা সেটা দিয়েগো গার্সিয়া দ্বীপেও অবস্থান নিতে পারে। এই জাহাজটা ছিল দক্ষিণ চীন সাগরে, সেখান থেকে গত পরশুদিন সিঙ্গাপুর পার হয়ে, মালাক্কা প্রণালী পার হয়ে, অর্থাৎ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ভেতর দিয়ে মালাক্কা প্রণালী, এই মালাক্কা প্রণালী পার হয়ে এখন সম্ভবত ভারত মহাসাগরে ঢুকেছে, এটা মোটামুটিভাবে বলা হচ্ছে। তো মালাক্কা প্রণালী থেকে জাহাজটা যদি দিয়েগো গার্সিয়াতে যায়, তাহলে মালাক্কা প্রণালী থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব হচ্ছে প্রায় ৩৩৩০ কিলোমিটার। আর যদি মালাক্কা প্রণালী থেকে সোজা পারস্য উপসাগর, ইরানের কাছাকাছি পারস্য উপসাগরে আসতে চাই, তাহলে প্রায় সেটা ৫,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হবে। সবকিছু মিলে বলা হচ্ছে যে মালাক্কা প্রণালী থেকে ইরানের কাছাকাছি অর্থাৎ পারস্য উপসাগরে যেতে এই জাহাজটির প্রায় ৫ থেকে ৭ দিন সময় লাগবে। তো ৫ থেকে ৭ দিন সময় লাগা মানে হচ্ছে এই বিমানবাহী রণতরী
আব্রাহাম লিঙ্কন সুনির্দিষ্টভাবে অবস্থান না নেওয়া পর্যন্ত মোটামুটিভাবে ধরা হচ্ছে যে যুদ্ধ শুরু হবে না। যদি যুদ্ধ শুরু করতে চায় মার্কিন সরকার, তাহলে এই আব্রাহাম লিঙ্কন সুনির্দিষ্টভাবে অবস্থান না নেওয়ার আগে যুদ্ধ শুরু হবে না। তো দিয়াগো গার্সিয়াতে অবস্থান নিলে একটু আগেই যুদ্ধ শুরু হতে পারে। আর যদি পারস্য উপসাগরে বা লোহিত সাগরে যদি অবস্থান নেয় তাহলে আরও দেরি হবে। আর যদি সেটা ভূমধ্য সাগরে অবস্থান নেয় তাহলে আরও দেরি হবে। ভূমধ্য সাগরে যেতে হলে আপনার ভারত মহাসাগর থেকে একেবারে আফ্রিকা মহাদেশ ঘুরে তারপরে ভূমধ্য সাগরে যাবে। ভূমধ্য সাগরে গিয়ে সম্ভবত তুরস্ক, মিশর বা সিরিয়ার উপকূলে অবস্থান নেবে বা ইসরায়েলের উপকূলে অবস্থান নেবে সেখান থেকে। আর লোহিত সাগর দিয়ে গেলে জর্ডান উপকূলে, জর্ডানের কাছাকাছি অবস্থান নিতে পারে বা সৌদি আরবের কাছাকাছি অবস্থান নিতে পারে। সেখান থেকে আব্রাহাম লিঙ্কন থেকে বিমান উড়ে ইরানের উপর হামলা চালাতে পারে। আব্রাহাম লিঙ্কন তো একটা স্ট্রাইক গ্রুপ, সেখানে অনেকগুলো ফ্রিগেট, তারপরে ডেস্ট্রয়ার, আরও অনেক কিছু আছে। তো এই সমস্ত জাহাজ থেকে মূলত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বা অন্যান্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে ইরানের দিকে। সেক্ষেত্রে যুদ্ধ শুরু হতে মোটামুটিভাবে, যদি আমি আবারও বলছি, যদি যুদ্ধ শুরু করতে চায় আমেরিকা, তাহলে যুদ্ধ শুরু হতে আরও বেশ কিছুটা সময় আছে। এর ভিতরে আমরা গতকাল থেকে আজ পর্যন্ত দেখছি যে দুই পক্ষের ভেতরে তীব্র বাকবিতণ্ডা হচ্ছে এবং এই উত্তেজনা তুঙ্গে। সেক্ষেত্রে আশঙ্কা তো অবশ্যই আছে যুদ্ধ শুরুর, এবং ইরান তার সমস্ত সবকিছু দিয়ে প্রস্তুত। এটা ইরানের পক্ষ থেকে আব্বাস আরাকচি, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খুব শক্তভাবে বলেছেন। এবং ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখারচি একই কথা বলেছেন, ইরানের প্রেসিডেন্ট একই কথা বলেছেন, এবং অন্যান্যরা একই ভাবধারা একই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। সেক্ষেত্রে যুদ্ধ শুরুর আশঙ্কা অবশ্যই আছে, এবং যুদ্ধ শুরুর জন্যই আমরা ধরে নিচ্ছি দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতায় আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী আসছে বলে আমরা ধরে নিচ্ছি। সেক্ষেত্রে যুদ্ধ শুরুর অবশ্যই একটা আশঙ্কা আছে। আমরা মোটামুটিভাবে সাম আপ করতে পারি এই অংশটা, আলোচনার এই অংশটা, যে ইরান মোটামুটিভাবে টার্গেট করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী। আর ইরানের বক্তব্য অনুযায়ী তারা, অর্থাৎ আমেরিকা টার্গেট করবে, বা আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ীও আমেরিকার প্রেসিডেন্ট নিজে সরাসরি হুমকি দিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হবে, সরিয়ে দেওয়া হবে, সরকার পরিবর্তন হবে, নেতৃত্ব চেঞ্জ করতে হবে। নেতৃত্ব মানেই সর্বোচ্চ নেতা, ফলে সর্বোচ্চ নেতাকে টার্গেট করবে। তাহলে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হবে ইরানের টার্গেট, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা হবে আমেরিকার টার্গেট। সেক্ষেত্রে দুই দেশের নেতৃত্ব বলা যায় আলটিমেটলি ঝুঁকির মুখে। এই আলোচনার একটা পর্যায়ে গিয়ে আমি আরেকটু বলতে চাই, এই যে দুই দেশের মধ্যে যখন প্রচণ্ড রকমের হুমকি পাল্টা হুমকির ঘটনা ঘটছে, তখন জাস্ট এই মুহূর্তে, এই যে আমি যখন ভিডিওটা করছি আপনাদের উদ্দেশ্যে, সেই মুহূর্তে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আয়াল জামির তিনি হুমকি দিয়েছেন যে ইসরায়েলের বিরুদ্ধে যদি কেউ আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালাবে। আর ইসরায়েলের বিরুদ্ধে আমরা পৃথিবীর কেউ তো না, মধ্যপ্রাচ্যের কেউ না হামলা চালাতে চাই, শুধুমাত্র ইরানের সাথে তাদের সংঘর্ষ, আর ইরানের যারা সহযোগী ফোর্স আছে মধ্যপ্রাচ্যে তারাই। তো এই মুহূর্তে ইরানই মূলত এই বক্তব্যের মূল টার্গেট, এটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে দুই পক্ষের ভেতরে প্রচণ্ড রকমের উত্তেজনা আছে, এর সাথে ইসরায়েল কিন্তু কোনো মতেই বাদ যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা যদিও প্রত্যাশা করি না, আমরা চাই না যে এই যুদ্ধটা শুরু হোক। এই যুদ্ধটা শুরু হলে রিয়েলি এটা সাধারণ পর্যায়ের কোনো যুদ্ধ হবে না। এবং আপনারা মনে হয় এর আগেও শুনেছেন যে কাতারের পানি সীমায় রাশিয়ার যুদ্ধ জাহাজ এসেছে, এবং যুদ্ধ জাহাজ এসেছে মূলত সেখানে সামরিক মহড়ার জন্য। এর আগে আপনারা জানেন 2-3 দিন আগে দক্ষিণ আফ্রিকার উপকূলে ইরান, রাশিয়া এবং চীন যুদ্ধ মহড়া চালিয়েছে। সেক্ষেত্রে কাতারের জলসীমায় রাশিয়ার যুদ্ধ জাহাজ এই সময় অবস্থান করে মহড়ায় অংশ নেওয়া একটা গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু। সেক্ষেত্রে ইরান, রাশিয়া, চীন তারা এখনও একই সুতোয় গাঁথা, এবং তারা এই অবস্থান থেকে কোনো মতেই আমেরিকাকে বিশেষ কোনো সুবিধা নিতে দেবে না। এটা বিশ্ব পরিস্থিতির স্বার্থে, এটা আঞ্চলিক পরিস্থিতির স্বার্থে, এবং এটা
চীন রাশিয়া সবার স্বার্থে। ও আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরেকটা কথা বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেটা বলেছেন যদি আমেরিকা যুদ্ধ শুরু করে তাহলে এই যুদ্ধ সারা বিশ্বকে প্রভাবিত করবে। আপনারা কল্পনা করুন যে আমেরিকার মতো একটা বৃহৎ শক্তির সাথে যখন ইরানের সমস্ত অস্ত্র ভান্ডার বা সামরিক সক্ষমতা নিয়ে যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ আসলে মোটেই কোনো সাধারণ যুদ্ধ হবে না। এবং এখন মান বাঁচানোর যুদ্ধ হয়ে গেছে আমেরিকার জন্য, কারণ 12 দিনের যুদ্ধে জুন মাসে যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের, সেই যুদ্ধে বেসিক্যালি ইসরায়েল এবং আমেরিকা পরাজিত হয়েছে এই অর্থে যে যুদ্ধ তারা শুরু করেছিল এবং যুদ্ধ বিরতির জন্য, যুদ্ধ বন্ধের জন্য তারাই কিন্তু চাপাচাপি করেছে, ইরান না। এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনারা এখন কম বেশি জানতে পেরেছেন। এবং আমেরিকা যে বোমারু বিমান দিয়ে যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে তাতে যে মারাত্মক রকম ক্ষয়ক্ষতি হয়নি তাও কিন্তু পরিষ্কার। সেক্ষেত্রে আমেরিকার জন্য মান সম্মানের ব্যাপার হয়েছে। এবং এর আগে ইরান আমেরিকার আইন আল আসাদ ঘাঁটিতে বা এরবিলের একটা ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এই 12 দিনের যুদ্ধের সময়, জুনের 12 দিনের যুদ্ধের সময় আলুদেদ ঘাঁটিতে হামলা চালিয়েছিল। সেক্ষেত্রে আমেরিকা হামলা চালালে ইরান পাল্টা হামলা চালায়। ইরান কিন্তু কোনো সময় ক্ষমা করছে না, ইরান কিন্তু আমেরিকাকে মোকাবেলা করছে। যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার দিকে কেউ চোখ তুলে তাকায়নি, সেখানে ইরান যখনই সে ইট ছুটছে সে তখন পাটকেল ছুটছে, জবাব দিচ্ছে। তার মানে আমেরিকার জন্য এটা মানমর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার সাথে ইরানের যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেটা কোনো সীমিত পর্যায়ে থাকবে না, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে। এমনকি সেটা তৃতীয় বিশ্বযুদ্ধেও রূপ নিতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধে যদি রূপ নেয় বা আমেরিকা ইরানের ভিতরে যদি যুদ্ধটা ওয়াইড রেঞ্জে ছড়িয়ে পড়ে, তাহলে ডেফিনেটলি হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এখানে 35 থেকে 45 পর্যন্ত সারা বিশ্বে যে তেল ব্যবহার হয় প্রতিদিন, তার 35 থেকে 45 পর্যন্ত, কেউ কেউ কম বলে, কিন্তু প্রকৃতপক্ষে আমি আজকেই চীনের একজন বিশেষজ্ঞের বক্তব্য শুনছিলাম। তিনি বলেন যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 45% তেল পরিবহন হয়। এই তেল পরিবহন বন্ধ হয়ে যাবে যখনই সারা বিশ্বের 45%, মানে কি প্রায় অর্ধেক তেল পরিবহন বন্ধ হয়ে যাবে, তখন সারা বিশ্ব কলাপস করবে, অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাবে। তখন কি করবে? সেই ঘটনা সামাল দিতে পারবে না। অতএব এই যুদ্ধ করতে হলে আমেরিকাকে অবশ্যই ভেবে চিন্তা করতে হবে, ইরান ছেড়ে দেবে বলে মনে হয় না। এবং অনেকেই বলে, আমি বলি একটা কথা, অনেকেই বলে থাকেন যে হরমুজ প্রণালীতে বা পারস্য উপসাগরে 2-1টা যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারলে, আমেরিকা 2-1টা যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। ইরান যদি যুদ্ধের ভিতরে জড়িয়ে যায় তাহলে এই সমস্ত সব অপশনই ইরান ব্যবহার করবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আলোচনা শেষ করবো। আলোচনা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা কি মনে করছেন, যুদ্ধ কি শুরু হতে যাচ্ছে? এবং যুদ্ধ যদি শুরু হয় তাহলে আসলে আমেরিকা এবং ইরান কি রকম ভাবে যুদ্ধে লিপ্ত হবে? সেটা কি সর্বাত্মক যুদ্ধ হবে নাকি সীমিত পর্যায়ের একটা যুদ্ধ হবে? এবং ইরানের যে সমস্ত সামরিক সক্ষমতার কথা আমরা জানতে পারছি, তা নিয়ে কি আমেরিকার বিরুদ্ধে টিকে থাকা সম্ভব হবে? আপনাদের কি মনে হয়? আপনারা মতামত জানিয়ে কমেন্ট করবেন। আর ভিডিও যদি পছন্দ হয়, আলোচনা পছন্দ হয়, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি সিরাজুল ইসলাম আপনাদের সাথেই আছি। আমি ইরানের দীর্ঘ 10 বছর ছিলাম। সেখানকার নানান অভিজ্ঞতা এবং সেখানে থাকার কারণে যে বিশ্লেষণগুলো, এই পর্যবেক্ষণগুলো আমার নলেজে আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।